মুস্তাফিজুরকে আমরা ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক রাখবো না, কোনোদিন যাবো না, এরকম তো তারা কি বলছে? শ্যামও রাখবেন, কুলও রাখবেন। শ্যাম কুল দুটো রাখতে গেলে তৃতীয় পক্ষ তাহলে তাকে বলির পাঠা করতে হবে, এবং সেই বলির পাঠা করা হচ্ছে বাংলাদেশকে। পাকিস্তানও চাইছে একটা নজির তৈরি হোক, যাতে ভবিষ্যতে তারাও একই দাবি তুলতে পারে। আইসিসি নিশ্চয়ই কোথাও একটা ভুল আছে, যদি ভুল না থাকে তাহলে ক্রাইসিস ম্যানেজারকে পাঠাতে হয় কেন? আইসিসি আসলে তাহলে কি করতে চাইছে, সমাধান না সময়? পরিষ্কার শুনে রাখো, লেজে গাবরে হবে। থাপ্পড় আমি একবার দিয়ে দিলে, একটা মুখ থেকে কথা বেরিয়ে গেলে আর সেটা ফেরত নেওয়া যায় না। আইসিসির ক্ষমতা হবে বিসিসিআই কে বাধ্য করতে? আরে এখন নয় জয় সাহা, কোনোদিন পেরেছে? আইসিসি কি আদৌ কোনো সমাধান খুঁজছে, নাকি সময় কাটিয়ে পরিস্থিতি ঠান্ডা হওয়ার অপেক্ষা করছে? ভারতে খেলতে বাধ্য করা যাবে না, ঢাকার স্পষ্ট বার্তা। কিন্তু আইসিসির সামনে আসলে রাস্তাটা কি খোলা রয়েছে? টি-20 বিশ্বকাপের আগে প্রশ্নটা আর এই মুহূর্তে ক্রিকেটের মাঠে দাঁড়িয়ে নেই। প্রশ্নটা এখন ক্ষমতার, প্রশ্নটা নিরাপত্তার, আর প্রশ্ন আইসিসি আদৌ কতটা নিরপেক্ষ। ঢাকা বলছে চাপ দিয়ে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলাতে বাধ্য করা যাবে না। প্রশ্ন উঠছে, এর আগেও তো আপত্তি এসেছিল, এর আগেও তো ভেন্যু আইসিসি বদলেছিল, তাহলে আজ আইসিসি কেন এত নীরব? বাংলাদেশ কি সত্যি তাহলে একা দাঁড়িয়ে রয়েছে? আইসিসি কি এবার রাজনৈতিক চাপ প্রয়োগ করার কৌশল নিচ্ছে? ভারত পাকিস্তান ইস্যুতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আজ তার উল্টো কেন? স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান কারা কেন এই বিতর্কে ঢুকে পড়লো? শুনলে বাংলাদেশের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে, চলো আগে আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে সেই দাবিটি একটু স্ক্রিনে শেয়ার করি। আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। পরমাশিস, তুমি শুনলে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার স্পষ্ট বক্তব্য যে কোনোভাবেই বাংলাদেশকে ভারতের মাটিতে খেলাতে বাধ্য করা যাবে না। তার যে এই যুক্তির কতটা গ্রহণযোগ্যতা আছে বলে তুমি মনে করো? 100% গ্রহণযোগ্যতা আছে। কেননা দেখো, কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা সংগঠন, আইসিসি একটা বিশ্ব ক্রিকেটের মঞ্চ, তার ব্যবস্থাপক, তারা একটা সিদ্ধান্ত নেয়, তাদেরও একটা সাংবিধানিক নির্দেশাবলী আছে, সূচি আছে, নিয়ম আছে। সেই নিয়মের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুজনের ক্ষেত্রে দুটো নিয়ম। আমরা অতীতে দেখেছি চ্যাম্পিয়নশিপ ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি, সেই এক নিরাপত্তার কারণে। তখন যদি ভেন্যু বদল করা সম্ভব হয়, আজ কেন সম্ভব না? এখানে রাজনীতি, চাপ, বাধ্য করা, এত কথা আসছে কেন? মূল কথা হচ্ছে স্বতঃস্ফূর্ততার সঙ্গে, সম্মানের সঙ্গে ক্রিকেট প্লেয়াররা বিশ্ব মঞ্চে খেলবে ক্রিকেট। সেই জায়গায় দাঁড়িয়ে যদি নিরাপত্তার প্রশ্ন উঠেই থাকে, ধরো আইসিসি বলছে নিরাপত্তার কোনো অভাব নেই, কোনো একটা স্ট্র্যাটেজিক্যালি কোনো একটা এজেন্সি তারা একটা এরকম রিপোর্ট দিয়েছে, তারা বলেছিল, একটা তার চিঠির সেই কপি তারা বোধহয় পাঠিয়েছিল, যতদূর যা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে, মুস্তাফিজুর ইস্যুতে ভারতের মাটিতে বাংলাদেশের প্লেয়ারের আশাটা নিরাপদ নয় এই মুহূর্তে। মুস্তাফিজুর ইস্যুতে যদি বাদ দেওয়া হয়, বিসিসিআই যদি বাদ দিয়ে থাকে নাইট রাইডার্স থেকে, যতদূর জানি, সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে যখন তারা ভাবছে যদি ভারতের মাটিতে নিরাপদ আমরা নই, নিরাপত্তার অভাব বোধ করছি, তাহলে তাদেরকে অন্য ভেন্যুতে খেলাতে অসুবিধাটা ভারতের ক্ষেত্রে যদি হতে পারে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন হবে না? এখানে তো সমান দৃষ্টি, সমান সম্মান দিয়ে দেখা উচিত। এখানে তো খেলাটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করাটাই মূল লক্ষ্য হওয়া উচিত। হ্যাঁ, প্রশ্ন আসবে ভেন্যু বদলে কিছু আর্থিক ক্ষতি, চেঞ্জ। আপাতত তো মানে আইসিসি তো আর ব্যবসায়িক সংগঠন নয়। খেলাটাকে মুখ্য, টি-20 বিশ্বকাপটাকে বিশ্ব দরবারে পৌঁছানোটা মূল লক্ষ্য। পুরোটাই কি ব্যবসায়িক লক্ষ্য? কিছু ঘাটতি, কিছু কমতি আসবে, হোক, ব্যবসায়িক লক্ষ্য হলেও যা পরিস্থিতি তৈরি হয়েছে, আইসিসি এরপর এই আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে ব্যবসা করতে পারবে সে প্রশ্ন। সেটা তো পরের কথা। ক্রিকেটের মঞ্চে আজকে বাংলাদেশের বিসিবি কোন দেশকে প্রতিনিধিত্ব করতে আসছে? বাংলাদেশকে। ভারতীয় প্লেয়াররা কোন দেশকে প্রতিনিধিত্ব করবে? ভারতকে। পাকিস্তান কোন দলকে প্রতিনিধিত্ব করতে আসবে? কোন দেশকে? পাকিস্তানকে। তো দেশের সম্মান যেমন জড়িয়ে, ক্রিকেট প্লেয়ারদের সম্মান, নিরাপত্তাটা তো সমান দৃষ্টিতে দেখতে হবে। ভারতের ক্ষেত্রে এক দৃষ্টি হবে আইসিসি, বাংলাদেশের ক্ষেত্রে কেন আলাদা হবে? সবার আগে সম্মান, নিরাপত্তা এবং ক্রিকেটের আভিজাত্যটা বজায় রাখা। আদৌ আভিজাত্য আছে? এই নোংরা রাজনীতি ঢুকে যাওয়ার পর তোমার মনে হয় যে এই আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা
সেই তাদের জন্যই তো গরিমা আজকে এত আলোচনায় দাঁড়িয়ে গেছে আইসিসি, সেই জন্যই তো আভিজাত্য থাকবে কি করে। এবং এই আজকে বাংলাদেশের আইসিসি থেকে লোকে প্রশ্ন তুলছে কেন, বাংলাদেশ একটা ছোট দেশ, আমি ছোট বলে মানে আমি জনসংখ্যায় ছোট, ক্রিকেটের মঞ্চে তারা ভালো জায়গায় আছে, ভারত পাকিস্তান বাংলাদেশ খেলা হলে, ওয়েস্ট ইন্ডিজ খেলা হলে স্ট্র্যাটেজিক্যালি সাজিয়েছে ভালো, কিন্তু সেই উপস্থাপনটা তো করতে হবে। ভেন্যু নিয়ে নিরাপত্তা নিয়ে যদি কোনো প্রশ্ন আসে সেটাকে শর্ট আউট কারা করবে, আইসিসি করবে, সেখানে কেন রাজনীতি থাকবে। আজকে আইসিসি কে শুনতে হচ্ছে অযৌক্তিক, শব্দটি শুনতে হচ্ছে অযৌক্তিক, অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলাতে বাধ্য করা যাবে না। দৃঢ়ভাবে বাংলাদেশ থেকে আইসিসির ওপর উল্টো একেবারে যৌক্তিকভাবে প্রেসার দেওয়া হচ্ছে। আর এই বক্তব্যটি কিন্তু এই মুহূর্তে ঢাকার নয়, এটা আন্তর্জাতিক ক্রিকেট ব্যবস্থার জন্য একটা বড় প্রশ্ন। বিসিসিবি আগেই জানিয়েছিল যে নিরাপত্তার কারণে তারা ভারতে খেলতে চায় না। পরমাশিস তাদের প্রস্তাব ছিল ম্যাচ সরানো হোক শ্রীলঙ্কায়। ঢাকায় আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। এর মানে আইসিসি সিদ্ধান্ত নিতে চাইছে না। আইসিসি বলছে কখনো হ্যাঁ, কখনো না, কখনো হ্যাঁ। এই পর্যায়ে পরিস্থিতিটি আমি তো বলবো বাংলাদেশের প্লেয়াররা, মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা প্লেয়াররা মুস্তাফিজের ইস্যুতে যে কারণে ইস্যুতে বাদ পড়েছে সেটাকে যদি তারা নিরাপত্তা শুধু দেখে তাহলে তো সেটা ভারতের পক্ষে মঙ্গল। কেন বাংলাদেশের কোনো প্লেয়ার, বাংলাদেশের কোনো দর্শক, বাংলাদেশের কোনো সাংবাদিক যদি ইন্ডিয়াতে এসে আক্রান্ত হন, আহত হন, তাহলে তো ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে, তখন তো বাংলাদেশের উল্টে বলার সুযোগ হবে। কিন্তু তারা তো সেই বলার সুযোগটা দিচ্ছে না। জিনিসটা ঘুরিয়ে দেখো, তারা খেলতে চাইছে, তারা তো এখানে এসে অশান্তির বাতাবরণে পড়ে ভারত কোণঠাসা হোক বিশ্বমঞ্চে, সেটা তো তারা চাইছে না। শান্তিপূর্ণ সহাবস্থান রেখে খেলাটা হওয়ার দরকার, সেটা আইসিসি কেন বুঝছে না? এখানে চাপের কথা কেন বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা? কেন একটা ক্রিকেট টিমের সঙ্গে তার দেশকে জড়িয়ে যেতে হয় মধ্যস্থতার ক্ষেত্রে? আমার কথা হচ্ছে কেউ খারাপ না, সবাই ভালো, কিন্তু যে পরিচালনা করবে তাকে তার দৃষ্টিভঙ্গি থাকতে হবে সমান, সকলের জন্য সমান। দেখো পরমাশিস, আজকে যে জায়গাটিতে দাঁড়িয়েছে, আজকে বাংলাদেশের পক্ষ থেকে আইসিসির এই পুরো ভূমিকাকে অযৌক্তিকভাবে তারা ব্যাখ্যা করছেন, এবং একই সঙ্গে ভারতের মাটিতে জোর করে খেলানোর যে একটা চাপ দেয়া হচ্ছে সেটিও কিন্তু আজকে পরিষ্কার করলেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে। এবং তাদের সপক্ষে যে যুক্তি সেটি কিন্তু খণ্ডন করা খুবই চাপের। মানে যারা কট্টর বাংলাদেশ বিরোধী কিংবা একেবারে আমরা আমাদের এই যে এই চলমান বিতর্কের মধ্যে যারা রসদ যোগাচ্ছেন, তারাও কিন্তু এই যুক্তি খণ্ডন করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। তোমাকে আমি বলছি যে এখানে সবচেয়ে বড় প্রশ্নটি এসেছে যে ভারত যখন পাকিস্তানে খেলতে আপত্তি জানিয়েছিল, আইসিসি তখন কি করেছে? চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু সরানো হয়েছিল, ম্যাচ রাখা হয়েছিল নিরপেক্ষ ভেন্যুতে, ভারতের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেওয়া হয়েছিল একেবারে শতভাগ। তখন কেউ বলেনি ভারতকে বাধ্য করা হবে, জোর করা হবে পাকিস্তানে খেলতেই। তবে আজ বাংলাদেশের ক্ষেত্রে কেন এই এক নির্দিষ্ট নীতি? আমার তো সেই একই প্রশ্ন। আমরা তো অতীতে দেখেছি ভেন্যু বদল করা যায়। আজকে ধরো কোনো একটা বড় ডিজাস্টার হলো, আজকে যদি কোনো একটা বড় ডিজাস্টার হলো, ভেন্যু বদল হবে না? হবে তো। একদমই। সেখানে যারা খেলতে আসবে তারা বলছে আমরা নিরাপত্তা পাচ্ছি না। কেন বলছে কথাটা? মুস্তাফিজুর বাদ দেওয়া। তাহলে এই এক্সপ্রেশনটা পরিষ্কার করা হোক। যে বাংলাদেশের পক্ষ থেকে সবশেষ যে তারা উদাহরণ দেখিয়ে দিচ্ছে, চোখে চোখ রেখে আইসিসি কে বলছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ভারত নিরাপত্তার কথা বলে পাকিস্তানের মাটি অ্যাভয়েড করতে পারে, এবং একই আইসিসি যে বাংলাদেশ নিয়ে এখন দোনোমনো করছে, সেই আইসিসি ভারতের দাবিকে মান্যতা দিয়ে নিরাপদ একটি ভারতের প্রত্যাশিত একটি ভেন্যুতে খেলিয়ে নিয়েছে। সেক্ষেত্রে তো ভারতকে বাধ্য করা হয়নি। তাহলে আজকে কেন বাংলাদেশকে বাধ্য করা হচ্ছে? অর্থাৎ আজকে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার এই বক্তব্য থেকে পরিষ্কার যে কোনো না কোনো ভাবে বাংলাদেশকে একটা বাধ্য করা হচ্ছে, একটা চাপ দেওয়া হচ্ছে বিভিন্ন ঘুরিয়ে। তুমি জানো যে আয়ারল্যান্ডের যে ঘটনাটি, সেই ঘটনাটি খুবই বিব্রতকর। গ্রুপ বদলের যে ঘটনাটি, বি গ্রুপ থেকে সি গ্রুপে আনার কথা হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে আয়ারল্যান্ড বেঁকে বসেছে। বলা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সাররা বলছেন যে $2 মিলিয়ন একটা রফা হয়েছে, যদিও সেই সত্যতা আমরা স্বীকার করছি না। এবং একই সঙ্গে আইসিসির পক্ষ থেকে, আমাদের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকেও একটি চাপ প্রয়োগ করার একটা কৌশল নেওয়া হচ্ছে। আবার অন্যদিকে যাদেরকে ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পাঠানো হয়েছিল, সেই টিমের পক্ষ থেকে এখনো দেখো প্রায় 1 সপ্তাহ হতে চললো, এখনো পর্যন্ত হ্যাঁ না
কোনো উত্তর কিন্তু আসেনি। এর মানে কি? দেখো, বিষয়টা হচ্ছে এমন তো না যে বাংলাদেশের প্লেয়াররা কলকাতার মাটিতে বা ইন্ডিয়াতে কখনো খেলতে আসেনি, এমন তো না যে ভারতের সঙ্গে বাংলাদেশের খুব ভয়াবহ একটা শত্রুতা, তা তো না। এমনও হতে পারে চলমান পরিস্থিতিতে কোনো একটা ইস্যুতে মুস্তাফিজুর বাদ হয়েছে, ধরো নিরাপত্তার প্রশ্নে। ধরো আমাদের দেশের ইন্টেলিজেন্সের কাছ থেকে একটা খবর পেয়েছে, বিসিসিআই কোনো একটা খবর পেয়েছে, যেটা পরিষ্কার করে বলে দিলে আরো দুষ্কৃতীরা, মানে যারা এই উগ্র হিন্দুত্ববাদ বলো, উগ্র মৌলবাদ বলো, যারা এই সুযোগ সন্ধান নিয়ে কি কারণে, স্পেসিফিক কারণ হয়তো নিরাপত্তার কারণেই হয়তো অনেক সময় বলা নাও হতে পারে। সবসময় যে ক্রিকেটাররা খেলতে যে বাংলাদেশিরা তো ইন্ডিয়াতে সবসময় আসছে, এগুলো অনেক কিছু জিনিস লুকানো থাকে, চাপা থাকে। একটা ইন্টারন্যাশনাল একটা কোনো মানে ইন্টেলিজেন্স, আমার একটা ধারণা, আমার অভিমত, কোনো একটা মেসেজ আছে, আপাতত এটাকে স্থগিত রাখা হোক, একে বাদ দেওয়া হোক। তারা জানে হয়তো এটা নিয়ে বিতর্ক হবে, এবং তারা জানে বিতর্ক হওয়ার পরেও এটা যে নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ বলছে, আমি এটাকে সমর্থন করি। তাহলে আমাদের সঙ্গে বাংলাদেশের কোন রকম উটকো এই যে অশান্তি, কোন উগ্রবাদ সুযোগ পাবে না কোনো কিছু করার, যদি এটা থেমে থাকে। কিন্তু আইসিসির কাছ তো খেলাটাকে পরিচালনা করা, এই ইস্যুটাকে কেন্দ্র করে বাধ্য করা। আজকে ওনারা বলছেন বাধ্য হচ্ছে, কেন ওনারা তো বুঝতে পারছেন বিষয়টা, কেন এই প্রশ্নটা আসবে। আমি তোমাকে একটা আইসিসির তো দেশ পরিচালনা করার কথা না, আইসিসির খেলা পরিচালনা করার কথা। না, আইসিসি যে কেন বাংলাদেশ তো এসছে ইন্ডিয়াকে খেলতে, কলকাতায় তো খেলেছে, কোনো অশান্তি তো হয়নি। কোনো কারণে ইন্টেলিজেন্স থেকে তারা কোনো একটা ইনপুট আছে, হতেই পারে। আমি উগ্র হিন্দুত্ববাদ, উগ্র মৌলবাদ, ওখানে সংখ্যালঘু এসব বাদ দাও, সব ভুলে যাও। আইসিসির কাজ হচ্ছে খেলাকে পরিচালনা করা। সেটা নিয়ে কেন এত জলঘোলা হবে, কেন এত বিতর্ক হবে, টাইম বেঁধে দেওয়া হবে, চিঠি দেওয়া হবে, ক্রাইসিস ম্যানেজারকে পাঠানো হবে, কেন এত কিছু ভাই? 17 মাস ধরে বাংলাদেশের এরকম একটা পরিবেশ, সবচেয়ে এফেক্টেড ভারত। বাংলাদেশের এই চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবচেয়ে আলোচিত দেশ হচ্ছে বাংলাদেশের পরে কিন্তু ভারত। শেখ হাসিনা এখানে রয়েছে, ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির জায়গায় চলে যাচ্ছে, ভিসা পাওয়া যাচ্ছে না, বর্ডার নিয়ে আলোচনা হচ্ছে, সীমান্ত সমস্যা। কিন্তু ভারতের সঙ্গে তো বাংলাদেশের মানে সব সময় সবকিছু হয়ে যাচ্ছে চলমান পরিস্থিতিতে। শুধু খেলা নিয়ে যারা খেলতে আসবে তারা তো জঙ্গি না, তারা তো রাষ্ট্রনায়ক না, তারা রাষ্ট্রনেতা না, তারা খেলতে আসবে। তারা একটা ভাবছে নিরাপত্তার সমস্যা। তারা কি বলছে কেন বাদ দিয়ে দিল মুস্তাফিজুরকে, আমরা ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক রাখবো না, কোনোদিন যাবো না, এরকম তো তারা কি বলছে? মুস্তাফির ইস্যুটাকে কেন্দ্র করে হয়তো তারাও আতঙ্কিত হতে পারে। ভয় কি সবার মনে থাকে না? তারা তো হাসি মনে, খুশি মনে একটা ক্রিকেটের খেলার মুড, উৎসবের মুডে আসতে চায়। সেই আসতে গিয়ে যদি আতঙ্ক থাকে, পরমাশিস, তোমাকে আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর তুমি কিছুক্ষণ পরে দেবে। আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি বলছো যে কেন আইসিসি এরকম নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা গতকালকে কিন্তু বলেছিলাম যে আসলে আইসিসির কাছে এই পুরো বিষয়টি স্ক্রিপ্টেড ছিল। আইসিসি পুরো প্ল্যান করে এই বিষয়টি নিয়ে একটা নাটক ফেঁদেছে, এবং কেন ফেঁদেছে সেটাও পরিষ্কার, যে আইসিসি আর আমাদের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একই ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত। তিনি শ্যামকেও ফেলতে পারবেন না, কুলকেও ফেলতে পারবেন, শ্যামও রাখবেন, কুলও রাখবেন। শ্যাম কুল দুটো রাখতে গেলে তৃতীয় পক্ষ তাহলে তাকে বলির পাঠা করতে হবে, এবং সেই বলির পাঠা করা হচ্ছে বাংলাদেশকে। শব্দটি ঠিক খারাপ শুনতে গেলেও আমরা প্রচলিত ভাষায় এইভাবেই বলি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে, আমি যদি সুনির্দিষ্টভাবে তোমাকে এই প্রশ্নটা করি, আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, একটি আন্তর্জাতিক সংস্থা। সেখানে ভারতের প্রতিনিধি থাকতে পারে, বাংলাদেশের প্রতিনিধি থাকতে পারে, পাকিস্তানের প্রতিনিধি থাকতে পারে। অতীতেও আমরা দেখেছি বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে নেতৃত্বে ছিলেন। সেটি একটি ভারসাম্য নিরপেক্ষতার চেয়ার, একটা ব্যালেন্সিং এর চেয়ার। তার আইসিসির দৃষ্টিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা বা আমাদের এই ক্রিকেটীয় পরিবার, এই পরিবারের সকল সদস্য, বাবা মায়ের কাছে যেমন ছেলে মেয়ে, ছোট বড়, কালো সাদা সমস্ত সন্তান সমান, ঠিক একই রকম ভাবে আইসিসির কাছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা বা অন্যান্য দেশ যারা খেলেন নিয়মিত, তারা সকলেই সমান। এক্ষেত্রে তোমার কাছে প্রশ্ন, এটা বরাবর ভাবে আমরা সমালোচনা করছিলাম, আমি সমালোচনার জায়গা থেকে নয়, আমি ভারসাম্যের জায়গা থেকে প্রশ্ন করছি। জয় শাহর ভূমিকাটা তুমি কিভাবে দেখছো? এই প্রশ্নের উত্তর তুমি আমাকে দেবে, কিন্তু তার আগে আমি একটু বলছি যে দেখো, ইতিমধ্যেই এই গোটা বিতর্কে স্কটল্যান্ড ঢুকে গেছে গতকালকে, এর আগে আয়ারল্যান্ড ঢুকে পড়েছিল এবং পাকিস্তানও ঢুকে পড়েছিল। বাংলাদেশ না খেললে স্কটল্যান্ড সুযোগ পাবে। আমরা এটা পরিষ্কার করে বলছি যে এই মুহূর্তে এটা সত্য নয়, কারণ এটা একটা জল্পনা। 2009 সালে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে স্কটল্যান্ড খেলেছিল, কিন্তু আজ ক্রিকেটের যে রাজনীতি সেটি বদলে গেছে। পাকিস্তানও চাইছে একটা নজির তৈরি হোক, যাতে ভবিষ্যতে তারাও একই দাবি তুলতে পারে। আর আয়ারল্যান্ড, তারা চুপচাপ পরিস্থিতি দেখছে, কারণ জানে একবার নিয়ম বদলালে ছোট দেশগুলোর ভবিষ্যৎ বদলে যাবে। ফলত এই
তিনটি দেশের ভূমিকা এখানে কিন্তু খাটো করে দেখার কোনো সুযোগ নেই। মানে হচ্ছে যে এই গোটা বিতর্কে এই তিনটি দেশের চরিত্র, আমরা বলি না একটা বাংলা কথায় যে ক্যারেক্টার, দেশগুলোর ক্যারেক্টার বা ক্রিকেট রাজনীতিতে তাদের মুখচ্ছবি বেরিয়ে আসলো। তুমি কিভাবে দেখছো? দেখো, এটা তো ক্রিকেটের যারা বিশারদ ক্রিকেট বিশ্লেষক তারা আমার চেয়ে এটা ভালো বলবে। আমার কথা হচ্ছে খেলার ব্যাপারে যারা পরিচালন করবে খেলাটাকে, সেটা ছোট লেভেলে হোক, বড় লেভেলে হোক, বিশ্বমঞ্চে হোক, বিশ্বকাপের ক্ষেত্রে হোক, যারা পরিচালক হবে, পরিচালনা করবে, ব্যবস্থাপক যারা হবে, তাদের সমান দৃষ্টি রাখা উচিত। এবার তোমার দ্বিতীয় প্রশ্ন, জয় সাহার ভূমিকা। দেখো, আমি তোমাকে পিন পয়েন্টে কথা যদি বলি, আইসিসি ইন্টারন্যাশনাল সিকিউরিটি এজেন্সি যারা এই সমীক্ষা করে, সার্ভে করে নিরাপত্তার পরিবেশটা কতটা কি আছে, যতদূর জেনেছি একটা নিরাপত্তার পরিবেশের ক্ষেত্রে তারা একটা আন্দাজ করেছে বা আশঙ্কা করেছে একটা এরকম প্রবণতা যে কোনো সমস্যা হতে পারে। আমরা সেটা আগেও এপিসোডে বলেছি যে জার্সি পরে খেলতে গেলে, দর্শকরা গেলে, সাংবাদিকরা গেলে, যেটা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং প্লাস ক্রীড়া উপদেষ্টাদের মন্তব্য থেকে আমরা জেনেছি যে তার একটা আতঙ্ক। 3টে পয়েন্ট বলা হয়েছে, সেখানে কিন্তু মুস্তাফিজুরকে বাদ দেওয়ার কোনো বিশেষটা উল্লেখ ছিল না। এবার আইসিসি যদি নিরাপত্তার আশঙ্কা করে বিসিবি কে কোনো একটা মেসেজ দেয়, তাহলে আইসিসি কেন ভারতে খেলতে আসার জন্য এদেরকে চাপ দেবে যে যা শিডিউল আছে তাই? তাই যা শিডিউল আছে তাই যদি হয়, তাহলে এই জাতীয় মেসেজটা আইসিসির পক্ষ থেকে বিসিবি কে দেওয়া হয়েছিল কেন? 3 নম্বর পয়েন্ট, মুস্তাফিজুরকে বাদ দেওয়া হলো কেন বাদ বলছি না, বাদ, এটা করে একটা দিক। দ্বিতীয় দিক, বাংলাদেশিদেরকে এখানে খেলতে দেওয়া হবে না। বিসিসিআই যদি এই কারণে মুস্তাফিজুরকে বাদ দিয়ে থাকে, তাহলে আইসিসি কি করে এই প্লেয়ারদেরকে এখানে খেলতে আসতে বাধ্য করছে, শিডিউলটা তৈরি করছে? বিসিসিআই কিন্তু তাদের একটা স্ট্র্যাটেজিক্যালি পয়েন্ট থেকে মুস্তাফিজুরকে বাদ দিয়েছে। কেন দিয়েছে মুখে না বললেও বোঝা যাচ্ছে নিরাপত্তার কারণে। সেটা কিন্তু বাংলাদেশের প্লেয়ার থেকে শুরু করে বিসিবি এবং উপদেষ্টারা অলরেডি স্ট্যান্ড পয়েন্ট বলে দিয়েছে। তাহলে আইসিসির তরফ থেকে উপযাচক হয়ে এত কিছু বলতে যাওয়ার কি দরকার ছিল? আইসিসি নিশ্চয়ই কোথাও একটা ভুল আছে। যদি ভুল না থাকে তাহলে ক্রাইসিস ম্যানেজারকে পাঠাতে হয় কেন? এখানে আইসিসি বললে তো ব্যাপারটা আন্তর্জাতিক সংস্থা হয়, কিন্তু আইসিসি তো ভারতের একজন ক্রিকেট প্রশাসক চালাচ্ছে। বিষয়টি হচ্ছে বারবার এখানেই প্রশ্নবিদ্ধ পরমাশিস। মানে ব্যাপারটি হচ্ছে তুমি বারবার করে যদি আইসিসির কথা বলো, আইসিসি শুনলে মনে হচ্ছে যে একটা ভারসাম্যহীন নিরপেক্ষ আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই যে যতদূর জল গড়িয়েছে তাতে এখনো পর্যন্ত নিরপেক্ষ রয়েছে আইসিসি, সেটা কিন্তু প্রমাণ হয়নি। তারা এখনো বলেনি বাংলাদেশের দাবি মানা হচ্ছে না, ভেন্যু চেঞ্জ করা হবে না, তোমাদের যে পয়েন্ট কেটে নিতে হবে এবং তোমরা যেহেতু অস্বীকৃতি জানিয়েছো তোমাদের ফাইন হবে, কিংবা বর্তমান নিরাপত্তার পরিস্থিতির কথা বিবেচনা করে ফাইন হলো না কিন্তু পয়েন্ট ভাগাভাগি করতে হবে। আর কদিন বাকি, 7 তারিখে খেলা পরমাশিস। শোনো, তুমি যে বলছো রাজনীতির কথা, তুমি যদি বলো রাজনীতির কথা, ধরে নিচ্ছি আমি জয় শাহের নাম ধরেই বলছি, বিজেপিরা হিন্দুত্ববাদী সংগঠন দল, তারা ধর্মনিরপেক্ষ বললেও বাংলাদেশিরা বিজেপিকে হিন্দুত্ববাদী সংগঠন মনে করে, বাংলাদেশিরা খেলবে না। আর সেই বিসিসিআই এর যে সভাপতি চেয়ারম্যান, সে হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, জয় শাহের ছেলে। তাদের যদি এই মানসিকতা হয়, তাহলে সেই বিসিসিআই এর যে কর্মকর্তা, আইসিসির কর্মকর্তা তো সেম, তাহলে আইসিসি খেলতে আনতে বাধ্য করছে কেন? তার মানে এখানে একটা পয়েন্ট ধরতে হবে যে তারা চায় বাংলাদেশের খেলতে আসুক। এবার প্রশ্ন, মুস্তাফিজুর তাহলে বাদ হলো কেন? ওই হিন্দুত্ববাদ, শোনো, যে বিসিসিআই মুস্তাফিজুরকে বাদ দেওয়ার নির্দেশ দেয়, সেই বিসিসিআই এর কর্মকর্তায় যদি আইসিসির চেয়ারে বসে থাকে, তারই অঙ্গলের হেলনে যদি হয়, তাহলে বাংলাদেশকে এখানে খেলতে আসতে বাধ্য করা হচ্ছে কেন? এখানে অন্য রাজনীতি আছে, অস্বীকার করার কোনো জায়গা। সেই রাজনীতি কি, তার সংজ্ঞা এই মুহূর্তে আমাদের কাছে নেই। সময় এটা বলবে। তাহলে কি সেটা কি এটা দাগিয়ে দেওয়া না, সেই রাজনীতি কোনো অপশক্তি ভারত বাংলাদেশের সম্পর্ককে নষ্ট করতে চাইছি। তুমি একটা জিনিস বোঝো, জয় সাহা যদি বিসিসিআই শেষ কথা হয়, তাহলে জয় সাহার নির্দেশে ধরে নিচ্ছি আমি মুস্তাফিজুর বাদ পড়েছে। কেন বাদ পড়েছে? ধর্মীয় কারণ অথবা নিরাপত্তার খাতিরে। একটা কিন্তু স্ট্যান্ড পয়েন্ট বেরিয়ে গেল। সেই জয় সাহার অঙ্গুলি হেলনে যদি আইসিসি চলে থাকে, তাহলে তো এখানে মুসলিম বলে খেলতে আসবে না, তাহলে তো খেলতে আসতে বাধ্য করা হচ্ছে। একদমই। ভারতকে যদি পাকিস্তানের সিম্পল এখন ভারত বাংলাদেশের শেখ হাসিনা এখানে রয়েছেন, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা বিদ্বেষ গণবিক্ষোভের পরে। ভারত যখন পাকিস্তানে খেলতে যেতে চাইনি, তখন তো আর বাংলাদেশের সঙ্গে তখন তো এই সম্পর্ক ছিল না, কোনো গণবিক্ষোভ, এই 17 মাসের টানাপোড়েন ছিল না। তাহলে সেই সময় যদি সেই জিনিসটা করা যায়, তাহলে এখন কেন করা যাচ্ছে না? তাহলে এই প্রেক্ষিতটাকে জিয়ে রাখার চেষ্টা করা চলছে।
কোনো অপশক্তি কাজ করছে, অপশক্তি কি? আমি বলছি অপশক্তিটা কি রকম বলে যা মনে চোখে হয়? দেখা যায় না। আজকে জয় সাহা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে বলে বিজেপি হিন্দুত্ববাদ দাগিয়ে দিয়ে, আমি ধরে নিচ্ছি বিজেপি হিন্দুত্ববাদ এবং নিরাপত্তা দুটো, হিন্দুত্ববাদ মুসলিমরা খেলবে না, একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তারা আসলে নিরাপত্তাও পাবে না। দুটো কারণে বাদ দেওয়া হচ্ছে ধরো, কিন্তু তারাই তাদের অঙ্গুলি হেলনে যদি আইসিসি চলে, তাহলে তারা কেন খেলতে আসতে বাধ্য করছে? বিসিসিআই তো তার স্ট্যান্ড পয়েন্ট জানিয়ে দিয়েছে, মুস্তাফিজুর আপাতত বাদ। না, তাহলে একটা সেই প্রশ্ন, জায়গা থেকে নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশি ক্রিকেট দল এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা তারা আসতে চায় না। তাদের দেশের গৌরব, ক্রিকেট প্লেয়ারদের নিরাপত্তা, সাংবাদিকদের নিরাপত্তা, জার্সি পরে দর্শকদের নিরাপত্তা, আইসিসি তো সেই ইন্টিমেশন দিয়েছে। পরমাশিস, তাহলে রাজনীতি এরা ঢুকিয়েছে, আইসিসি ঢুকিয়েছে। আইসিসি আসলে তাহলে কি করতে চাইছে, সমাধান না সময়? এখানে এটাই কিন্তু অস্বস্তিকর একটা পরিষ্কার প্রশ্ন। শুনে রাখো, লেজে গাবরে হবে। থাপ্পড় আমি একবার দিয়ে দিলে, একটা মুখ থেকে কথা বেরিয়ে গেলে আর সেটা ফেরত নেওয়া যায় না। আইসিসি কে কেন বাংলাদেশের কাছে ক্রাইসিস ম্যানেজার পাঠাতে হয়? ক্রাইসিস হয়েছে মানে তো ক্রাইসিস ম্যানেজারকে পাঠিয়েছে। কিন্তু সমাধান বের করতে পারা যায়নি তো, এখনো সম্ভব হয়নি, তাহলে কারণ গোটা বিষয়টি বিসিসিআই তো, আমি অবশ্যই ভারতের পক্ষেই কথা বলবো। বিসিসিআই মুস্তাফিজুরকে বাদ দিয়েছে, যদি বলো হিন্দুত্ববাদ, আচ্ছা হিন্দুত্ববাদ, যদি বলো নিরাপত্তা, নিরাপত্তা। এখন যে টানা পড়েন, আমি ধরে নিচ্ছি কোন বাংলাদেশি ক্রিকেটার, কোন একটা সেলিব্রিটি যদি ইন্ডিয়াতে এসে কোন রকম ভাবে নাজেহাল হয়, সেটা ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে ছাপ পড়তে আরো পারে, আরো 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 খারাপ হবে। খারাপ হবে। আমি বলবো বিসিসিআই সাবধানতা অবলম্বন করেছে। সেই বিসিসিআই অঙ্গুলি হেলনে যদি আইসিসি চলে, তাহলে আইসিসি কেন এদেরকে বাধ্য করছে আসতে? আর বাংলাদেশের তো কোনো অন্যায় নেই, কোনো অন্যায় নেই বিসিবির নেই, অন্তর্বর্তী সরকার উপদেষ্টা তারা, তাদের গরিমা, তবে নিরাপত্তা, এটা তুমি বলতে পারো এই 17 মাসে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কোন পর্যায়ে কোন বৈঠক হওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়েছে? হয়নি তো। নিরাপত্তা ক্ষেত্রে হয়েছে, সব ক্ষেত্রে হচ্ছে। ক্রিকেটটা ক্রিকেটের জায়গায় থাকুক, আইসিসি যেন কোনোভাবে মনে না করে ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের ক্রিকেটের চেয়ে অনেক উচ্চে। কোনোভাবে এটাকে নষ্ট করা যাবে না। যদি নষ্ট হওয়ার মতন জায়গায় হয়, আমাদের দেশের রাষ্ট্র নেতারা আছে, তাদের দেশের রাষ্ট্র নেতারা আছে, তারা বসে মিটিয়ে নেবে। রাষ্ট্রনেতারা তো বলেই দিয়েছেন কোনোভাবেই বাধ্য করা যাবে না, আজকেই বলেছেন বাধ্য করা ঠিকই যাবে না। বলেছেন। আমাদেরকে যদি কেউ বাধ্য করে, আইসিসির ক্ষমতা হবে বিসিসিআই কে বাধ্য করতে? আরে এখন নয় জয় সাহা, কোনদিন পেরেছে? আর তাহলে ভারত যখন আপত্তি তুললো পাকিস্তানের মাটিতে খেলবে না, তখন তো আইসিসি খুব, তখন আইসিসি করেছে না, বাধ্য হয়েছে না? তাহলে আজকে বাংলাদেশের কথা বাধ্য নয়, বাংলাদেশের কথা কেন মান্যতা দিচ্ছে না? শোনো, এখানে ভারত বাংলাদেশ বলে কথা না। তুমি যদি সত্যিকারের ক্রিকেট প্রেমী হও, সঠিকভাবে বলতে হবে। প্রত্যেকটা ক্রিকেটারের, বিশ্বের সমস্ত ক্রিকেটারের এক সম্মান হওয়া উচিত। এখানেই অস্বস্তিকর প্রশ্ন উঠে আসে পরমাশিস, আইসিসি কি আদৌ কোনো সমাধান খুঁজছে, নাকি সময় কাটিয়ে পরিস্থিতি ঠান্ডা হওয়ার অপেক্ষা করছে? কারণ সময় যত যাচ্ছে, ততই চাপটা সরাসরি আইসিসির ওপর না পড়ে বরং বাংলাদেশের কাঁধে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভেন্যু বদল করলে নজির তৈরি হবে, না বদলালে প্রশ্ন উঠবে নিরপেক্ষতা নিয়ে। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আইসিসি এখন এমন এক জায়গায় যেখানে কোনো সিদ্ধান্তই আর সহজ নয়। এটা আর কোনো বাংলাদেশ বনাম ভারত নয়, বরং এটা আইসিসি বনাম তার নিজের বিশ্বাসযোগ্যতা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরমাশিস, তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি অনেকটা সময় জুড়ে মূল্যবান তোমার বিশ্লেষণ আমাদের দর্শকদের সামনে তুলে ধরলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করব, আজকের ক্রিকেটের সবচেয়ে বড় সত্যটা এটাই, আইসিসির হাতে জোর করার ক্ষমতা নেই। ভেন্যু বদল সম্ভব, সময় টানা সেটাও সম্ভব, কূটনৈতিক সমাধান সেটাও সম্ভব আইসিসির পক্ষে, কিন্তু বাধ্য করা ভীষণভাবে অসম্ভব। বাংলাদেশ অনর, ভারত সতর্ক, আর আইসিসি প্রবল চাপে। আর তাই টি-20 বিশ্বকাপের আগে সবচেয়ে বড় ম্যাচটা এখন আর মাঠে নয়, বরং সিদ্ধান্তের টেবিল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। আর হ্যাঁ, এই ভিডিওর কোন অংশের সঙ্গে আপনি সহমত, কিংবা গোটা ভিডিওর মন্তব্যের সঙ্গে হতে পারেন আপনি ভিন্নমত, আপনার মূল্যবান মতামত প্রতিদিনকার মতো মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন।